18 লাখ হাজির পদচারণায় মুখর মক্কা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। আল্লাহর সন্তুষ্টি লাভে মিনা ইবাদতে মশগুল। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সড়ক, রেল ও নৌপথে বেড়েছে চাপ, ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। এখন অনলাইনে টিকিট করার কারণে আমাদের অনেক ভালো হয়েছে। মোটামুটি আমরা স্বস্তিতেই ঈদের যাত্রা সম্পন্ন করতে পারছি। রেল স্টেশনে এসে ভালো লাগতেছে, মানে জ্যামটা মনে শুরু হয়নি, মানুষজন কিছুটা হলেও কম আছে। ফরিদপুরের ভাঙায় বাস চাপায় প্রাণ গেল মাহিন্দ্রার 5 যাত্রীর। পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু। ঈদ ঘনিয়ে আসায় রাজধানী সহ সারা দেশে জমজমাট পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের 5 উপজেলায় বন্যা পরিস্থিতি। বসত বাড়িতে ঢুকছে পানি। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। 27 ফিলিস্তিনি হত্যার পর গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্র বন্ধ। নিরাপত্তা বাড়ানোর দাবি। আশপাশের সড়ক যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের। এবং 1.5 যুগের আক্ষেপ ঘুচিয়ে আইপিএল শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসকে হারালো 6 রানে বিরাট কোহলির স্বপ্ন পূরণ। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। 18 লাখ হাজির পদচারণায় মুখর পবিত্র মক্কা নগরী। মিনায় অবস্থান করার মধ্য দিয়েই শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভে প্রার্থনায় মশগুল হাজিরা। জোরদার করা হয়েছে হজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা। আরবিদ আফসারের রিপোর্ট। ধর্মপ্রাণ হাজিদের পদাচারণায় মুখরিত পবিত্র নগরী মক্কা। মহান আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগ ও আনন্দের কমতি নেই হজযাত্রীদের মনে। অনেকের কাছে এ যেন স্বপ্নের মতো। আজ শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তীব্র গরম থেকে বাঁচাতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তিও। সৌদি সরকারের দেয়া তথ্য অনুযায়ী এবছর হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 18 লাখ হাজি, যে তালিকায় আছে বাংলাদেশের 87,100 হজ যাত্রী। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের 8 তারিখ শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মূলত এর আগের রাতেই হজের নিয়মে এহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিগণ। জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছান তারা। বুধবার মিনায় দিনভর অবস্থান করে রাত্রি যাপন শেষে পরদিন ভোরে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। 9 জিলহজ আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান করাকেই মূল হজ হিসেবে গণ্য করা হয়। ময়দানে লাখ লাখ হাজির কণ্ঠে শোনা যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জিকির। দিনভর নানা ইবাদতে মগ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করবেন হাজিরা। সন্ধ্যার পরপরই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মুজদালিফা থেকে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ ঈদুল আজহার দিন ফজরের নামাজের পর মুজদালিফা থেকে আবার মিনায় এসে জামারাহতে শয়তানকে 60টি পাথর নিক্ষেপ শেষে পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন পুরুষরা। নারীরা চুলের একটি নির্দিষ্ট অংশ কাটবেন। পরে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করবেন তারা। এরপর 11 ও 12 জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ সহ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মক্কা ত্যাগ করার আগে হাজিরা কাবাতে বিদায়ী তাওয়াফ করবেন। এর মাধ্যমেই শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজের কার্যক্রম। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, গুলশানে ব্রিফ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। এখানে ড্রাইভার ও সহযোগী হিসাবে নারীরা থাকবেন। শুধু যে নারীদের জন্য বাস দেওয়া হবে তা না, ওখানে ড্রাইভার এবং সহকারী হিসেবে নারীরা থাকবে। আমি দেখছি আমাদের নারী জার্নালিস্টের মুখে হাসি দেখতে পাচ্ছি। ট্রাফিক সমস্যার সমাধানে দেশে বিদেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে।
ঢাকাতে ট্রাফিকের অবস্থা আমরা সবাই জানি, বাংলাদেশের প্রায় সব বড় বড় শহরের সমস্যা। এটা একটা বড় সমস্যা, এটা সমাধান দিতে হবে আমাদেরকে। সুতরাং ট্রাফিক লাইটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পাশাপাশি ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনগণের সচেতনতা বৃদ্ধি, লেন ভিত্তিক যানবাহন প্ল্যান ইত্যাদি উদ্ভাবনী সমাধান বাস্তবায়ন করা হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থার কার্যকারিতা ও নিরাপত্তা বৃদ্ধি করে নগরীতে ট্রাফিক জ্যাম কমানো হবে। ট্রাফিক জ্যাম না কমালে এটা উন্নয়নের প্রতি একটা বড় বাধা, কিন্তু শুধু আমাদের যে কষ্ট হয় তা না, এটা উন্নয়নের প্রতি একটা বড় বাধা। পরিবেশ ব্যবস্থাপনা 5 বছরে 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে। 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণ, তৃণমূল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষমেলা আয়োজন করা হবে। দেশের প্রতিটি ইউনিয়ন এবং মহানগরের প্রতিটি থানায় উন্মুক্ত মাঠের সংখ্যা বাড়িয়ে স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও উন্নতি নিশ্চিত করতে গাছপালা রোপণ, সবুজ বেষ্টনী তৈরি এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে একটি গ্রিন অ্যান্ড ক্লিন বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। গুলশান কার্যালয়ে ব্রিফ করছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেন আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা। প্রায় প্রতিদিনই ঘটছে খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা। গত 5 মাসে নগরীতে এসব অপরাধের ঘটনায় মামলা হয়েছে 343টি। যদিও পেশাদার অপরাধীদের এমন বেপরোয়া তৎপরতার নেপথ্যের কারণ ও প্রতিকার নিয়েও বেশ নড়াচড়া শুরু করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের দাবি, আগের তুলনায় রাজধানীতে কমেছে অপরাধের চিত্র। দর্শক, বাকিটা দেখুন সহকর্মী সাদাত নিশাতের রিপোর্টে। রাজধানীর বাড্ডার গুদারাঘাট 4 নম্বর রোড। বিএনপি নেতা কামরুল হাসানকে এভাবেই ফিল্মি স্টাইলে গুলি করে দৌড়ে পালাচ্ছেন 2 ব্যক্তি। গেল 17 মে পাশাপাশি 2 এলাকা মোহাম্মদপুর ও ধানমন্ডিতে 15 মিনিটের ব্যবধানে 2টি খুনের ঘটনা ঘটেছে। সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনাও কম নয়। এ চিত্র রাজধানীর মগবাজার, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ঘটনা। ডিএমপির তথ্য মতে গত 5 মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে 105টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 212টি আর ডাকাতির ঘটনায় 26টি। এর মধ্যে গত মাসে খুনের ঘটনায় 23টি, ছিনতাইয়ের ঘটনায় 35টি ও ডাকাতির ঘটনায় 2টি মামলা হয়েছে। রাজধানীতে প্রতিদিন গড়ে 2টি করে ছিনতাই আর 1টি করে খুনের ঘটনা ঘটছে। এর মধ্যে অনেকেই ভয়ে দ্বারস্থ হন না আইন শৃঙ্খলা বাহিনীর। আসছে ঈদুল আজহা, এ নিয়ে রাজধানীবাসীর চিন্তাও কম নয়। পকেটে টাকা নিয়ে পশুর হাটে যান অনেকে, কেউ আবার পশু কিনে থাকেন দুশ্চিন্তায় চুরি হয়ে যাওয়ার ভয়ে। ঈদকে ঘিরে এমন অনিরাপদ অবস্থা থেকে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে কতটুকু প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী? এ নিয়ে ডিএমপি জানায়, ঈদকে ঘিরে জরুরি নিরাপত্তায় চালু রাখা হয়েছে হটলাইন নম্বর। ঈদের ফাঁকা ঢাকায়ও নিয়মিত টহল কার্যক্রম চলবে। রমজান এবং ঈদুল ফিতরে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ঈদুল আজহার জন্য নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। আশা করি পূর্ববর্তী সময়ে যেভাবে মানুষ উৎসব এবং উদ্দীপনার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছেন, একইভাবে ঈদুল আজহাও উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মানুষ পালন করতে পারবে। একই সঙ্গে পুলিশের তৎপরতায় রাজধানীতে অপরাধ আগের তুলনায় কমেছে বলেও জানান তিনি। তাতে দেখা গেছে অপরাধের একটা নিম্নমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। এই যাত্রায় রেল স্টেশনে আজ ভিড় বেড়েছে। সকাল থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীরা জানান 100% অনলাইনে টিকিট বিক্রি হয়। এবার ভোগান্তি কমেছে অনেকটাই। পাশাপাশি সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় শিডিউল বিপর্যয়ে পড়তে হচ্ছে না যাত্রীদের। রেলওয়ে কর্তৃপক্ষ 10টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার থেকে 9 দিন চলাচল করবে এসব ট্রেন। শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী 9টি আন্তনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ যাত্রা সবার ভালো
সেটাই চাই। এখন অনলাইনে টিকিট করার কারণে আমাদের অনেক ভালো হয়েছে, কারণ নাহলে ঘন্টার পর ঘন্টা রাত জেগে আমাদের দাঁড়ায় থাকতে হইতো। এখন ওই ভোগান্তিতে আমরা ভুগতেছি না। ট্রেনের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে লেট করার কথা না, মোটামুটি আমরা স্বস্তিতেই ঈদের যাত্রা সম্পন্ন করতে পারছি আর কি। রেল স্টেশনে এসে ভালো লাগতেছে যে মানে গ্যাঞ্জাম এখনো মানে জ্যামটা মনে শুরু হয়নি, মানুষজন কিছুটা হলেও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, সড়ক পথে যাত্রী চাপ কেমন দেখছেন, আর এবারের ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন যাত্রীরা? দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব ফাহিমের সঙ্গে। এবার সড়ক মহাসড়কের খবর জানাতে নারায়ণগঞ্জ সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন ও দেওয়ান ইমন। শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি রয়েছে কিনা? যুক্ত হচ্ছি সাভারে সহকর্মী দেওয়ান ইমনের সঙ্গে। ইমন, মহাসড়কে যাত্রী যানবাহনের চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি আছে কিনা? ইসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের রেডিও কলোনি এলাকায় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে ঘরমুখো মানুষের কিন্তু সড়কে কিন্তু উপস্থিতি বাড়ছে এবং সড়কে কিন্তু গাড়ির চাপও কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকে কিন্তু ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট কিন্তু ঘুরে দেখেছি। তবে সব সড়কেই কিন্তু আজকে কিন্তু যানবাহনের উপস্থিতিটা অনেক বেশি। আমরা দেখছি যে ঢাকার মধ্যে যেমন একদিকে পশুবাহী ট্রাকগুলো প্রবেশ করছে, অন্যদিকে নারী টানে বাড়ি ফিরছেন সেই সমস্ত মানুষ কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা ছিলাম, আমরা কিছুক্ষণ আগে ছিলাম নবীনগরে, সেখানে দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যারা ঘরমুখো মানুষ তারা যেন নির্বিঘ্নে যেতে পারে সেই তাদেরকে কিন্তু তারা নানাভাবে সহযোগিতা করছে এবং কোনো ধরনের যেন যানজট সৃষ্টি না হয় সড়কে, সেই বিষয়ে কিন্তু তারা তৎপর রয়েছে। এছাড়া কিন্তু আমরা বাইপেল যে ত্রিমুখী স্থানটি রয়েছে সেখানেও দেখেছি আমরা যে গাড়ির চাপ রয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু কোথাও আমরা কিন্তু যানজটের কোনো খবর কিন্তু আমরা পাইনি। পাশাপাশি কিন্তু আজকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু সাভার আসলে যে সমস্ত শিল্প কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু ছুটি ঘোষণা করা হবে এবং একই সাথে কিন্তু আজকে থেকে কিন্তু সরকারি ছুটিও শুরু হবে। তো সব মিলিয়ে বলা চলে যে দিনের শেষ ভাগে গিয়ে কিন্তু যানজটের কিন্তু একটা সংখ্যা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। ইসিকা, ধন্যবাদ আপনাকে। সড়ক মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, মহাসড়কে যাত্রী যানবাহনের চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি রয়েছে কিনা? ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই দুই মহাসড়কে আজকে সকাল থেকেই মানুষের যে বাড়তি চাপ সেটি কিন্তু আমরা দেখেছি। মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে নারায়ণগঞ্জের অংশ রয়েছে, এই অংশের পাশেই যে সকল বাস কাউন্টারগুলো রয়েছে সেখান থেকেই মূলত আসলে এই রাজধানী ছেড়ে বাড়ির পথে রওনা হচ্ছেন পূর্ব দক্ষিণ অঞ্চলের মানুষ। তো সকালগুলি আসলে দুপুর চলছে, এখনো কিন্তু এই মানুষের ভিড় এই মহাসড়কের যে বাস কাউন্টারগুলি সেখানে কিন্তু রয়েছে। অর্থাৎ অনেকে এখানে আগে এসে টিকিট কেটেছেন, তারা অপেক্ষা করছেন। ঘন্টা পেরিয়ে গেলেও তারা তাদের যে গন্তব্য স্থানে যাবেন সেই বাসের অপেক্ষায় আছেন। একই অবস্থায় মহাসড়কের সিঙ্গেল, কাঁচপুর, মোগরাপাড়া সহ এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সকল বাস কাউন্টারগুলো রয়েছে প্রতিটি এলাকাতেই। তবে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজট কিংবা ভোগান্তির খবর আজকে সকাল থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদিও কিছুটা বাড়তি যানবাহনগুলো চলাচল করছে, ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বেশি থাকলেও চট্টগ্রামমুখী লেনে কিছুটা কম রয়েছে। তবে ভোগান্তি আসলে এই ঢাকা সিলেট মহাসড়কে, যেটি আমরা বলছিলাম গত কয়েকদিন ধরেই, সেই মহাসড়কে কিন্তু রয়েছে। এই মহাসড়কের তারা ভবিষ্যৎ থেকে বরপা, রূপসী এসব এলাকাতে বাড়তি যানবাহনের চাপে আজকেও কিন্তু থেমে থেমে বেশ কয়েক জায়গাতে ধীর গতিতে যানবাহন চলাচল করছে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। নাজপুর হায়ার থানার ওসি ওয়াহিদুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে দুটি মহাসড়কের 11টি পয়েন্টে তারা বাড়তি নিরাপত্তা জোরদার করেছেন যাতে মানুষ নির্বিঘ্নে ভোগান্তি নিয়ে বাড়ির পথে রওনা হতে পারেন। তো আসলে আজকে দুপুরের পর থেকেই মূলত এই মহাসড়কে
হয়ে পূর্ব দক্ষিণ অঞ্চলের যে যাত্রা, সেই যাত্রার যে বাড়তি যানবাহনের চাপ, যাত্রীর চাপ, সেটি হতে পারে এমনটাই কিছু আশঙ্কা করছেন পুলিশ এবং যারা এই সড়ক মহাসড়কের দায়িত্ব রয়েছে তারা। তবে যেটি আসলে বলতে হয় যে সকাল থেকেই পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়ে মানুষ কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছেন এবং সেই ঢল আসলে বলা যায় ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে শুরু হয়েছে। সেটা এই হচ্ছে আমার কাছে দুই মহাসড়ক এই মুহূর্তে সবশেষ। অনেক ধন্যবাদ আপনার। এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। সারা দেশে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমজমাট কোরবানির পশুর হাট। ঈদ উল আজহাকে সামনে রেখে নাটোরের কোরবানির পশুর হাটগুলোতে জমজমাট কেনাবেচা চলছে। শেষ সময়ে বড় গরুর তুলনায় সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি গরুর। নেত্রকোনার হাট এখন ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখর, তবে দাম নিয়ে বিভিন্ন স্থানে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিমও। বর্তমানেও বেশ ভালো ভালো উত্তরবঙ্গের সবচাইতে ভালো ভালো গরু এখানে কেনা বেচা হয়। আমরা এই হাটের স্বার্থে গরুর হলো সরকারি রেট অনুযায়ী, সরকারি যে টোল আছে সে টোল অনুযায়ী 600 টাকা এবং যে বিক্রি করবে তার 120 টাকা, আর ছাগলের 220 টাকা এবং যে বিক্রি করবে তার হলো 55 টাকা। কিন্তু আমরা 55 টাকা না নিয়ে আমরা 50 টাকা নিচ্ছি। আমরা সকাল থেকেই হাটের ভিতর ঘোরাঘুরি করছি, এখনো ঘোরাঘুরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই। নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে পশু নিয়ে দর কষাকষি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, হাটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশিকা, আমি এখন রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন দেশের সবচেয়ে বড়, চতুর্থ দেশের সবচেয়ে বড় পশুর হাটে। এটা নরসিংদীর সবচেয়ে বড় এবং গাবতলীর পরে ঢাকা বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ বড় হাট। এই হাটে আমরা সকাল থেকেই দেখেছি যে গরু বোঝাই গাড়িগুলো আসতেছিল, এবং আমরা যেটা দেখতে পাই যে এই হাটটি সাধারণত শনিবারে থাকলেও ঈদ উপলক্ষে আজকে বুধবারেও এই হাটটি রয়েছে। এবং এই হাটটি আমরা দেখতে পাই যে আশপাশের বিভিন্ন জেলা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বামনবাড়ি এবং উত্তরবঙ্গ থেকে এই হাটে গরু নিয়ে আসা হয়। আমরা যেটা দেখতে পাই প্রাণী সম্পদ বিভাগের সাথে কথা বলে যে এখানে প্রায় 95,000 গরু সংরক্ষণ করা হয়েছে, কিন্তু এই নরসিংদীর চাহিদা রয়েছে 85,000। এখানে উদ্বৃত্ত রয়েছে 10,000। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত পশু শুধু নরসিংদীর চাহিদা পূরণ করে না, এখান থেকে বিভিন্ন ব্যাপারীরা এই হাট থেকে গরু সংগ্রহ করে ঢাকা সহকারে বিভিন্ন আশপাশের বিভিন্ন হাটে এখান থেকে নিয়ে যায়। আমাদের সাথে রয়েছে এই হাটের বর্তমানে একজন ইজারাদার, আমরা তার কাছে জানতে চাই আপনারা এইখানে গরুর মানে মালিক, চাষি বা ইজারাদার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন? আমরা ইজারাদার সর্বময় সুযোগ সুবিধা ক্রেতা বিক্রেতাদের জন্য রেখেছি। হাসিল ব্যাপারেও অনেক কম নিতেছি। আর এর ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নিয়োজিত আছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক সুন্দর আছে। এই জায়গায় মনে করেন যে পুঠিয়া, ঐতিহ্যবাহী পুঠিয়া বাজার, এই বাজারে মনে করেন যে শনিবার দিন বসে, কিন্তু আমরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকে বুধবার হাটটি রেখেছি এবং ক্রেতা বিক্রেতার সমারোহ আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে গরু, মহিষ, ভেড়া, ছাগল সব আসা শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতারাও সব আসতেছে। আমার মনে হয় এই বাজারটা খুব সুন্দরভাবে আজকে হবে এবং বসবে। আমরা দিনের আবহাওয়া অনেক ভালো আছে, হ্যাঁ, ক্রেতা বিক্রেতারাও খুব খুশি। গরু, মহিষ, ভেড়া সব কিছু মিলে সব কিছু ভালো আছে।
সবাই দেখতেছে, দামের নাগালে আছে। সবাই ক্রেতা বিক্রেতারা বলতেছে যে আমরাও মানলো, বিক্রেতারা বলতেছে যে আমরা বিক্রি করতে পারবো, ক্রেতা যে পরিমাণ আছে। থ্যাংক ইউ। তো আমরা এই হাটে যেটা দেখতে পাই, দেশিয়াল থেকে শুরু করে শাহিয়াল এবং ফ্রিজিয়ান সহকারে, এবং আমরা দেখতে পাই মহিষেরও বিভিন্ন জাত, জাফরাবাদী সহকারে ছাগল, আমরা ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে হারিয়ানা ছাগল, বিভিন্ন প্রজাতি গরু, ছাগল এবং মহিষের সমারোহ দেখতে পাই। এবং এই হাটের নিরাপত্তায় পুলিশকে আমরা দেখতে পাই ড্রোনের সাহায্যে ব্যবস্থা নিয়েছেন। তো এই হাট থেকে সর্বশেষ ছিল নরসিংদী। ফরিদপুরে মাহিন্দ্রা ও বাসের সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। বুধবার সকাল 6:30টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু জাফর জানান, মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। পরে মৃত্যু হয় আরও 1 জনের, আহত আরও 4 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ব্যাংহারি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার সকালে 13 শ্রমিক ভুট্টা খেতে কাজ করতে যায়। এ সময় আগেই ছিঁড়ে পড়া 33 কেবি বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় 3 জন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 1 জনের। বাকি 2 জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও 2 জনকেও মৃত ঘোষণা করেন। পবিত্র ঈদুল আজহার দিন সহ মোট 13 দিন সারা দেশে 24 ঘন্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন। সব মিলে ঈদের দিন ছাড়াও এর আগে 7 দিন এবং পরবর্তী 5 দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ঈদ উপলক্ষে সড়ক পথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ফিলিং স্টেশন 13 দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। সিলেটের কুশিয়ারা নদী 4টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে কুশিয়ারা নদী তীরবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ওসমানীনগর উপজেলার এলাকা। পানিতে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার। উপজেলা প্রশাসন জানায়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র ও পর্যাপ্ত ত্রাণ সামগ্রী।